নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন। গত 16-17 মাস ধরে আমি তো আপনাদের কেবল আশার বাণী শুনিয়েছি যে এই হতে পারে, ওই হতে পারে, এই হবে, ওই হবে। আজকে আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই যে বাংলাদেশ এবার তার সওয়াক শিখবে। দোহাতে একটা বৈঠক হয়েছে, তার ডিটেলটা আমার হাতে এসছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন, মানে 4টে দেশের মধ্যে বৈঠক হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যারা, তারা হচ্ছে ভারতীয় 4 ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার। তাদের মধ্যে একজন আবার এই আমাদের যে ট্যারিফ নিয়ে যে দর কষাকষি হচ্ছিল, খুব ঝানু লোক, তিনি ছিলেন IAS, অবশ্যই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের। দুজন ছিলেন রয়ের অফিসার, একজন হচ্ছেন ডেপুটি চিফ আর একজন হচ্ছে ডেপুটি ডাইরেক্টর। ঢাকার তরফে ছিলেন কে? খলিলুর রহমান ও তার সেক্রেটারি। ইউনাইটেড স্টেটস থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছিলেন দোহায় নিযুক্ত US চার্জ দ্য অ্যাফেয়ার্স। আর টার্কি ছিলেন, টার্কির হয়ে একজন ছিলেন, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ একজন আমির। এই 4 পক্ষের একটা মিটিং হয়েছে গত পরশু দিনকে। এই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার খলিলুরকে জানিয়ে দেওয়া হয়েছে। মিটিং এর মধ্যে এত প্রেসার ছিল, এই মিটিংয়ে খলিলুর বেশি মুখ খুলতেই পারেনি। ইউনূস যা যা তাকে শিখিয়ে দিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন, ইউনূসের কোনো আপ্তবাক্য তিনি উচ্চারণ করতে পারেননি। তার আগেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত থামিয়ে দেয়। তো এখন যেটা আলটিমেটাম দেওয়া হয়েছে, সিদ্ধান্ত যেটা হয়েছে, সেটা হচ্ছে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে সমস্ত বিদেশি শক্তি যা ঢাকার বুকে রয়েছে এবং বাংলাদেশের বুকে রয়েছে, অর্থাৎ ISI এবং তার্কিশ যারা রয়েছে, যে কারা কত রয়েছে আমি পরে আসছি, তাদের প্রত্যেককে 2 তারিখ রাত্রিবেলা থেকে 3 তারিখ, মানে ওই 12টা 1টা, মানে মধ্যরাতটা 2 থেকে 3-এর মধ্যে তাদের ঢাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে। সেটার দায়িত্ব হচ্ছে ইউনূসের সরকারের। নাহলে পরে তাদের কি হবে না হবে তার গ্যারান্টি ভারতবর্ষ দেবে না। এবং এটা US এর উপস্থিতিতে বলা হচ্ছে, বৈঠকে বলা হচ্ছে। যারা যারা রয়েছেন এদের মধ্যে 17 জন আপনার ISI এর চেলা চাপেটা আছে, আর 57 জন টার্কিশ সেনার প্রযুক্তিবিদ, যারা ড্রোন শেখায়, চালানো শেখায়, এই প্রযুক্তিবিদ এবং সেনা অফিসার। এই 57 আর 17, এই 57 আর 17, এই টোটাল টিমটাকে 2 তারিখ মাঝরাত থেকে 3 তারিখ বেরোনো অবধি, মানে ওই 12টা থেকে 1টা, এই যে মাঝে 2-3 এর মধ্যে তাদেরকে সমস্ত চলে যেতে হবে। আদারওয়াইজ ভারতবর্ষ এদের প্রাণের কোনো রকম দায়িত্ব নেবে না। সেটা ভারতবর্ষ আলাদা করে মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেমন পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, তেমন তুর্কি সরকারকেও জানিয়ে দিয়েছে যে তোমাদের লোক ফিরিয়ে নাও, আমরা অ্যাকশনে যাচ্ছি। হলো। এবার খলিলুরের বক্তব্য যেটা ছিল, সেটা হয়েছে, আপনাদের মিডিয়ায় তো কিছু বলে না। মিডিয়ায় তো ভারতের পেঁয়াজের দাম বলে আর সমস্ত ভুলভাল তথ্যপত্র দেয়। খলিলুর যেটা বলেছেন সেটা হচ্ছে 21, 23, 24 এবং 26। আবার শুনুন, 21 তারিখ নভেম্বরের 21, 23, 24 এবং 26 আনআইডেন্টিফাইড ড্রোন অ্যাটাক হয়েছে। কোথায় কোথায় অ্যাটাক হয়েছে? আচ্ছা, প্রথমে মারা গিয়েছে এই যে অ্যাটাক হয়েছে আনআইডেন্টিফাইড যে ড্রোন, আমি গতকালকেই বলছিলাম যে দেখবেন কোন দিন আনআইডেন্টিফাইড ড্রোন গিয়ে আছড়ে পড়বে, যেমন বিমানবন্দরে পড়েছিল, মায়ানমারে পড়েছিল, মনে পড়ছে? কালকে বলেছিলাম, কালকে না পরশু দিনের ভিডিওতে বলেছিলাম। আমি তখন জানতাম না 21, 23, 24 এবং 26 অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছে। তাতে 11 জন
মারা গিয়েছে তাদের মধ্যে কারা কারা কোন দেশের লোক রয়েছে? তুর্কির একজন, পাকিস্তানের আইএসআই এর দুজন, উলফা আই এর 4 জন, লস্করের সাইবার সেল ইউনিটের 2 জন, জামাতের 2 জন, এরা মোট 11 জন। এরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। কারা মেরেছে না মেরেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম ধারণা খলিলুরের নেই। এই বক্তব্য হচ্ছে খলিলুরের, যেটা আর কি খলিলুরের ডিজিআইএ খলিলুরকে জানিয়েছে। ড্রোন কোথায় কোথায় পড়েছে? ড্রোন পড়েছে কুমিল্লা আখাউড়া বর্ডার, সিলেটের তামাবিল সহ মাফ করবেন, পয়েন্টটা উল্টোপাল্টা হয়ে গেছে, তার জন্য সময় লাগলো। সিলেটের তামাবিল সহ অসম ত্রিপুরা সীমান্ত, মায়ানমার বাংলাদেশ সীমান্তে এইখানে এই ড্রোনগুলো পড়েছে। আচ্ছা, ইউএস যে অ্যাডভাইজারি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই অ্যাডভাইজারিতে বলা হচ্ছে 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা স্পর্শকাতর সময় বাংলাদেশের জন্য। এই স্পর্শকাতর সময়টা চলতে পারে সর্বনিম্ন 3 ঘন্টা থেকে 11-12 ঘন্টা পর্যন্ত। আচ্ছা, এদের মোকাবিলা করার জন্য, ভারতীয় সেনার মোকাবিলা করার জন্য রংপুর ডিভিশন থেকে মোট 12,621 জন সেনাকে মোতায়েন করেছে বাংলাদেশ সরকার সীমান্ত অঞ্চলে। আমাদের ওখানে রয়েছে প্রায় 2.5 লাখ মতো, তাতে 12,621 পাঠিয়ে মোকাবিলা করার একটা ছক করা হয়েছে। কি মোকাবিলা করবে ভগবান জানে। তবে এই যে আপনাদের বলা হচ্ছে, ইউএস অ্যাডভাইজারিতে বলা হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত স্পর্শকাতর যে সময়, এই 3 থেকে 6 এর মধ্যে মানে 2 তারিখ রাত্রিবেলা 12টা পেরিয়ে গেলে মানে 3 তারিখ পড়ে যাচ্ছে। আর এই অ্যাটাকগুলো হয় কিন্তু রাত্রিবেলাতে। ফলে যারা যারা আমায় প্রশ্ন করছিলেন, দাদা 7 দিনের সময় তো পেরিয়ে গিয়েছে, আপনি তো কিছু বলছেন না, আমি তাদেরকে লিখেছিলাম, মানে কমেন্টের উত্তরে দিয়েছিলাম, যা বলবে ভারতীয় সেনা বলবে। এখন আর আমাদের কিছু বলার নেই। ভারতীয় সেনাকে গো অ্যাহেড অর্ডার দিয়ে দেওয়া আছে, সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া আছে, তারা সেই সবুজ সিগন্যাল অনুযায়ী তারা এই অপারেশন করবে। আশা করা যাচ্ছে 3 থেকে 6 এর মধ্যে পুরো বাংলাদেশকে সাফ করে দেওয়া যাবে। এবার আমার একটা অ্যাডভাইস রয়েছে আপনাদের কাছে। আমার অ্যাডভাইস এটা হলো যে বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম এলাকায় যারা থাকেন তারা সব ওই অঞ্চল ছাড়ুন। ওই অঞ্চল ছেড়ে অন্তত ঢাকা বা তার আশেপাশে, ঢাকায় মারবে না, ঢাকা বা তার আশেপাশে যে কোনো অঞ্চলে আপনারা চলে আসুন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যাদের আত্মীয় স্বজন ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন, চেনাশুনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন, তারা ইমিডিয়েটলি ক্যান্টনমেন্ট 1 তারিখের আগে ছাড়ুন। যা আছে বাক্স প্যাডরা নিয়ে 1 তারিখের আগে ছেড়ে দিন জায়গা। কারণ ক্যান্টনমেন্টগুলো কিন্তু কোনোটা সুরক্ষিত থাকবে না। মানে আমার যা এই ভারতীয় অ্যাকশন দেখে আমার যা মনে হয়, মানে আমি তো দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাকশন হয়েছে, প্রথম কিন্তু ক্যান্টনমেন্টগুলো যায়, আর সীমান্ত এলাকার যে সমস্ত আপনার এই ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো গোড়াবে। এখন কোনটা মিসাইল মারবে কোনটা ড্রোন মারবে তা আমি জানি না, তবে মিসাইল মারার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টগুলোতে। আর ড্রোন মেরে যা প্রিসিশন ড্রোন যেগুলো আছে সেগুলো আপনার ছোটখাটো যে সমস্ত ইনস্টলেশন রয়েছে উগ্রবাদীদের, সেই সমস্ত ইনস্টলেশনগুলোই মারবে। আর বড় ইনস্টলেশন হলে পরে সেখানে মিসাইল অ্যাটাক হবে। অগ্নিও হতে পারে, আকাশও হতে পারে, পিনাকাও হতে পারে, যা খুশি তাই, অনেক কিছুই হতে পারে, আকাশ তীরও হতে পারে। আর যদি একটা ব্রহ্মোস, আমার একটা অনুরোধ শুনে, যদি ভারতীয় সেনা একটা ব্রহ্মোস যদি একটা মারে, তাহলে পরে মোটামুটি অর্ধেক মানে বাংলাদেশের অঞ্চল
অর্ধেক না হোক অন্তত 10-15% অঞ্চল তো সমুদ্রের সঙ্গে মিশে যাবে এবং সেখানে একটা বিল তৈরি হয়ে যাবে, মৎস্যজীবীরা ওখানে মাছ ধরতে পারবেন, ইলিশ মাছ চাষ করতে পারবেন, সেই ব্যবস্থা ভারতবর্ষ করে দেবে। ইউনেস্কো এখনো পর্যন্ত কোনো রকম টাইম দেওয়া হয়নি, বা যদি দিয়েও থাকে তাহলে পরে আমার কাছে সেই খবর এখনো পর্যন্ত আসেনি। আমার মনে হয় ইউনেস্কো কোনো রকম টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে ইউনেস্কো ছাড়তে হবে গদি। কারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট কে হবে, সেই গভর্নমেন্টে কারা কারা থাকবেন না থাকবেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। আপনি উপদেষ্টা আছেন, আপনি উপদেষ্টা থাকুন, কিন্তু গভর্নমেন্ট যারা চালাবে তাদের একটা আউটার একটা দিয়ে দেওয়া, ধারণা একটা দিয়ে দেওয়া হয়েছে, কিছু নামের তালিকা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ আমার কাছে আসেনি, তাই আমি বলতে পারবো না। সুতরাং আমার অ্যাডভাইস অনুযায়ী আপনারা যারা যারা ওখানে আছেন তারা ওখান থেকে কেটে পড়ুন। আপনাদের বাংলাদেশ সাফাই অভিযান খুব শিগগিরই শুরু হচ্ছে। এই 17 মাস ধরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম এবং চিল্লিয়ে যাচ্ছিলাম এবং অনেক গুজববাজ আমি শুনেছি, হজম করেছি, আজকে তাদের মুখের ওপরে 3 তারিখ থেকে জবাবটা পড়বে। আর দেখবো মুমিনরা লুঙ্গি তুলে বঙ্গোপসাগরের দিকে কত দ্রুত পালাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।